আচ্ছা, আমি যতদূর জানি আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে যে যার মতো খুশি কমেন্ট করে যেতে পারে। আমি সেগুলোকে ইগনোর করতে পারি, লাভ রিয়াক্ট দিতে পারি, কিছু বলতে পারি, কিছু না বলতে পারি। তো আমাদের কমেন্ট বক্সে যারা কমেন্ট করে তার দায়টা তো আমাদের নয়। ভালো কমেন্ট করলেও যা, খারাপ কমেন্ট করলেও তা। ভালো কমেন্টে আমি লাভ রিয়াক্ট দিতে পারি, খারাপ কমেন্ট করলে আমি ইগনোর করতে পারি। তো কমেন্ট বক্সের কমেন্টের দায় তো কোনো ক্রিয়েটারের হতে পারে না। কমেন্ট বক্সে তো প্রচুর নোংরা কমেন্ট আসে। হ্যাঁ, এবার কেউ কেউ সেই কমেন্ট বক্সের কমেন্ট রিমুভ করে দিয়ে দেখায় আমার কমেন্ট বক্স সব সময় পজিটিভ ভাইব। আবার কেউ কেউ কমেন্ট বক্সের নেগেটিভ কমেন্টের লাভ রিয়াক্ট দিয়ে বলে যে আমাকে তো দেখে, তাই সবার কমেন্টে আমি লাভ রিয়াক্ট দিই, সে খারাপ কথা বলুক ভালো কথা বলুক আর যাই। আমি বহুবার দেখেছি আমাদের ম্যান্ডি বোতলের এগেনস্টে কমেন্ট করেছে, তাদেরকেও লাভ রিয়াক্ট দিয়ে গেছে। তাহলে সেই দায়টা কি মানে বোতল ম্যান্ডির উপর দেবে যে তুমি কেন এরকম কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিলে আমাকে নিয়ে বাজে কথা বলার পরে? আশ্চর্য। সেক্ষেত্রে মারুর যত গন্ধ বোতল খুঁজে পায়। তো সেখানে বলছে তোর কমেন্ট বক্সে কমেন্ট করে যায়, আমাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে, আর তুই সেগুলোকে কোনো উত্তর না দিয়ে সেগুলোকে তুই র্যালিশ করিস। ও কী করে জানলো ও র্যালিশ করে? প্রথম কথা, সেদিনকে মারু পরিষ্কার জানিয়েছে যে কোনো কমেন্ট বক্সে, আমি তো বলে দিয়েছি যে আমার কমেন্ট বক্সে কোনো বাজে কথা এরকম বলবে না। এর পরেও যদি আমার কমেন্ট বক্সে কোনো বাজে কথা আসে তার দায় আমার নয়। আমি তো রিকোয়েস্ট করেছি, তারপরেও তো আমার দায় থাকতে পারে না। তারপরেও যদি লোকে লিখে যায়, তাহলে মারুর এখন উচিত সমস্ত কমেন্ট বক্স সাফ করা, এটাই বলতে চাইছে। বুঝতে পেরেছি। এই বোতলের ইন্টেনশনটাই এটা। ও ম্যান্ডির উপর এটা বলতে পারবে না। ম্যান্ডির মর্জির মালিক, ওকে চাটায়। আর ও মারুকে প্রভোগ করছে যে তোমার কমেন্ট বক্সে তুমি নেগেটিভ কমেন্টগুলোকে ডিলিট করে তুমি তোমার ভিউয়ার্সদেরকে শুধু পজিটিভ রাখো, পজিটিভ ভাইবগুলো আছে সেগুলো দেখাও লোকের কাছে, আর আমাদের নামে যে বাজে কথা বলে সেগুলো রিমুভ করো। কেন? সেটার দায় কি মারুর? কেউ যদি কোনো বাজে কথা বলে, কেউ যদি কোনো নোংরা কথা বলে, তার দায় মারুর নয়, যতক্ষণ না মারু সেটাতে রিয়্যাক্ট করছে। মারু কি ওখানে কোনো হাসির ইমোজি দিয়েছে? মারু কি সেখানে কোনো লাভ রিয়াক্ট দিয়ে বলেছে হ্যাঁ ঠিক বলেছো? এরকম তো কিছু বলেনি। তাহলে দায়টা কোত্থেকে হলো? এই মানে মূর্খিই বলবো, এই মূর্খিটা জোর করে প্রভোগ করছে আর মারুকে বলছে যে এই কমেন্ট বক্সের দায় তোর। ভাবো, সবাই জানি আমরা আমরা ভিডিও করে চলে যাই। দেখো, বড় বড় সেলিব্রিটি ক্রিয়েটার যারা, তারা কমেন্ট বক্স চেকও করে না, লাভ রিয়াক্টও দেয় না, কোনো কিছুই বলে না, তারা তাদের মতো করে ভিডিও করে যায়। তো সেখানেও তো কত বাজে বাজে কমেন্ট আসে, শুধু তাদের নিয়ে না অন্যদের নিয়েও। তার দায়টা কি সেই তাহলে ক্রিয়েটারের হবে? তাহলে এই আকাট মূর্খিটা কি বলছে যে তোর কমেন্ট বক্সে আমাদের নিয়ে বাজে বাজে কথা বলে যায়, তারপর তুই সেগুলোকে রেখে দিস আর তুই সেগুলোতে মজা নিস। তাহলে চিন্তা করো একে কি বলবে। আচ্ছা, বারবার বলছে বেইমান তুই, তোর বর, তোরা বেইমানি করেছিস আমাদের সাথে, তোরা সব সময় বেইমানি করছিস। মেনে নিলাম যে সব বেইমানি মারু আর মারুর বর করেছে ম্যান্ডি আর বোতলের সাথে। তো আমার বক্তব্য, যখন তুই জানিস যে তোর সঙ্গে বেইমানি করেছে আর একবার যে বেইমানি করে তাহলে সে বারবার বেইমানি করার জায়গায় আছে, তাহলে তোর এত চুলকানি কিসের ছিল তার বাড়িতে পর্যন্ত যাওয়া, তাকে ফোন করা, তার ব্যাপারে কনসার্ন হওয়া, তার বাড়িতে তাকে না জানিয়ে হঠাৎ করে পৌঁছে যাওয়া? কেন রে? তুই যখন জানিস তারা বেইমান, তুই যখন জানিস যে তোরা যে কাজগুলো করেছিস, যে কর্তব্য পরায়ণতা দেখিয়েছিস, তার ভ্যালু মারু বা মারুর বর দেবে না, তাহলে সেখানে যাওয়ার কি দরকার আছে? মুখ উঠিয়ে যাবে, তোমাকে যেই পাত্তা দেবে না, যেই পরিষ্কার বুঝিয়ে দেবে যে তুমি তোমার ধান্দায় গেছিলে, তখনই গায়ে ফোসকা পড়তে শুরু করে না, যত সব। হ্যাঁ, কি বলছে? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি পাত্তাও দিই না। আচ্ছা, তোমরা বলো এর এক মুখে কত কথা। প্রথম যখন ও এতে গেছিল, ফ্ল্যাটে গেছিল, তখন যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করছিল, মানে ওই কন্টেন্টে কাজ করছিল, তখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মুখ উঠিয়ে উত্তর দিতে চলে আসতো। 3টে করে ক্রিয়েটারকে নিত, একটা ভিডিওতে 3জনকে ঝাড়তো।
এরকম করে করে প্রত্যহ করতো। যারা যারা যে যে ভিডিও করেছে ওর ব্লগিং চ্যানেলে দেখে তাদের প্রত্যেককে উত্তর দিতে বসেছে। এখন কি বলছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি সিনেমাটা পাত্তা দিই না। আরে ভাই, তুই আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে 3 থেকে 4টে ভিডিও করতিস, তাহলে তোর তখন কন্টেন্টের দরকার পড়বে, ঠিক আছে? এখন তুই প্রত্যেক দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্ট্রোভার্সি চ্যানেলে 1টা থেকে 2টো ভিডিও করিস, 1টা থেকে 2টো ভিডিও। তাহলে 1টা থেকে 2টো ভিডিওর একটা ভিডিও মারু, একটা ভিডিও ম্যান্ডু, দুজনেই এখন কন্টেন্ট দিচ্ছে। ভালো করে বোঝো ভিউয়ার্স, দুজনেই তো এখন কন্টেন্ট দিচ্ছে। ও কাকে নিয়ে নেগেটিভ করছে কাকে নিয়ে পজিটিভ করছে ডাজেন্ট ম্যাটার, দুজনেই কন্টেন্ট দিচ্ছে। ওর কাছে দুজনের কন্টেন্টই রয়েছে। আর মারু যদি কন্টেন্ট নাও দেয়, ও ভিতর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিয়ে আসবে তথ্য, নিয়ে এসে সেটা নিয়ে কন্টেন্ট করবে। তাহলে কারোর যদি 2টো করে কন্ট্রোভার্সি ভিডিও করার থাকে এবং তার যখন রেডিমেড 2টো ক্রিয়েটার আছে, এক মারু এক ম্যান্ডু, এবং তাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, সবাই করছে, তাহলে এই দুটোই তো করবে। তারপর আবার কোথায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কথা বলবে? তাই সেই ভিডিওর মধ্যেই ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছুঁয়ে চলে যাচ্ছে, তাই না? ছুঁয়ে চলে যাচ্ছে। তাহলে এখন যে ও বকতালিটা দিচ্ছে যে ভাই আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভ্যালু দিই না, এই কথাটাও ধরে রাখতে পারে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভ্যালু দেয় না, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রিম্পাকে নিয়ে, তারপরে হচ্ছে তোমার জাজ দিদিকে নিয়ে, তারপরে হচ্ছে আরও অনেককে নিয়ে ও মাঝে মধ্যেই ভিডিও করেছে। এখন আমার যদি ধরুন এখানে ধরুন আমি যে কন্টেন্ট করি সেই কন্টেন্টে আমি দেখলাম আমার 3টে 4টে কোটা পূরণ হয়ে যাচ্ছে, তাহলে আমার আর প্রয়োজন আছে অন্য কাউকে নিয়ে ভিডিও করার? কি বক্তব্য রাখে আমি বুঝে পাই না। তো 2টো ভিডিও করে, 2টো কন্টেন্ট রেডিমেড আছে, সে আবার কেন অন্য কন্টেন্টে কাজ করবে? এটা তো স্বাভাবিক, তাকে ওই ভিডিওর মধ্যেই বলে দিতে হবে। তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বললো আমি আলাদা করে তাদেরকে ভ্যালু দিই না, মানে মাথা মোটা পরিষ্কার। অথচ এদেরকে নিয়ে একটা সময় রেডিমেড কন্টেন্ট রেগুলার করছিল। আর যার কথা বলছিল মানে কী সব বুঝতেই পারছো কাকে, তার তো লাইভ দেখে লাইভ, তার ভিডিও দেখে ভিডিও, এরম তো একটা সময় খুব করছিল, প্রয়োজন হয়েছিল করছিল, এখন প্রয়োজন নেই, করছে না। কিন্তু এই যে বড় বড় লেকচার, সেগুলো মারার ওর দরকার আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, ম্যান্ডি তো ওর যে কেস কামারি উঠিয়ে নিয়েছে, ম্যান্ডি যে ওর সঙ্গে সখ্যতা করেছে, তার তো কোনো মানে কথোপকথন হয়েছে, এমনি এমনি তো কিছু হয়নি। তো সেই কথোপকথনে পরিষ্কার বলা হয়েছিল আমাকে নিয়ে যে ভিডিওগুলো করা আছে সেগুলো সব ডিলিট করতে হবে, আমার ছবিগুলো প্রাইভেট করতে হবে, মানে আমার ছবি যে থাম্বনেল দেয়া, আর যে কল রেকর্ডিংগুলো ফাঁস করা হয়েছিল সেগুলো সব বন্ধ করতে হবে। তো প্রত্যেকটা জিনিস সে মেনে নিয়েছে, মানে যেগুলো করেছি আমি ভুল করেছি নত স্বীকার করে সেগুলো মেনে নিয়েছে। এবার টাইটেলে আমি তো দেখেছি ম্যান্ডির মানে ছবি দিয়েই তো নোংরামো করেছিল, ঠিক আছে, নোংরা ভিডিওগুলো করেছিল। এখন সতী সাজছে, কি বলবো। আচ্ছা, এখনও বলছে কি একটা করে স্ট্রাইকে চ্যানেলের কিছু ক্ষতি হয় না। শুনছি বড় চ্যানেল নাকি ওকে একটাই স্ট্রাইক মেরেছিল, আর সেই স্ট্রাইকের পর সে তাকে র্যান্ডমলি ভিডিও করে গেছিলো। তাহলে যদি একটা স্ট্রাইকে কিছুই না হয়, তাহলে সেদিনকে সেই এক্সট্রা স্ট্রাইকের জ্বালা অতদিন ধরে কেন মেটাচ্ছিল, আমি তো বুঝলাম না। আচ্ছা, গেল। এইবার বলছে ম্যান্ডি তো ভালো যে ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে, ডাইরেক্ট স্ট্রাইক দেয়নি। আচ্ছা, আমি যতদূর জানি বোতলকে বড় চ্যানেল একটা স্ট্রাইক দিয়েছিল, তাহলে সেই একটা স্ট্রাইক দেওয়ার পরে সে তাকে নিয়ে একজনকেই দিয়েছিল, সে তাকে নিয়ে 1000 ভিডিওস করেছে। তাহলে ম্যান্ডি যদি 500 লোককে স্ট্রাইক মারে, তাহলে 500 লোক প্রতিদিন কত ভিডিও করতে পারে, কত বছর ধরে? এটা তো স্বাভাবিক। স্ট্রাইক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, তাই তারা দিতে পারে। কিন্তু যখনই কোনো ক্রিয়েটার মানে ব্লগার কাউকে স্ট্রাইক মারে, যাকে মারে, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তার সঙ্গে হয়ে সমব্যথী হয়ে তাকে নিয়ে রেগুলার ভিডিও করে, মানে যাকে স্ট্রাইক মেরেছে তার হয়ে যে স্ট্রাইক মেরেছে তার এগেনস্টে ভিডিও করে। তাহলে ম্যান্ডিকে নিয়েও ভিডিও হবে, এটাই স্বাভাবিক। ও স্ট্রাইক যেমন মারতে পারে, ওকে নিয়ে ভিডিও হবে, এটাই স্বাভাবিক। তাহলে সেই ভিডিওগুলো হচ্ছে বলে এই চুলকানি মাসি, এর নাম এই চুলকানি মাসি বোতল আবার বলতে বসেছে চেটে, আমি বুঝতে পারলাম না। ও
ও যা করেছে বেশ করেছে, খুব ভালো কথা, স্ট্রাইক মারার জায়গায় আছে, মেরেছে। তাহলে স্ট্রাইক মারার যারা জায়গায় থাকে তারা তো স্ট্রাইক মারে, তাহলে অন্য কেউ যখন স্ট্রাইক মেরেছিল তখন আর চুলকানিটা কেন হয়েছিল? স্ট্রাইক মারার তো যে নিয়ম আছে, তুমি তার কিছু ইউজ করেছো বা কিছু এ করেছো তার জন্য না স্ট্রাইক মেরেছে। তাহলে স্ট্রাইক মারার জায়গা থাকলে তবেই তো স্ট্রাইক মারে, নাহলে তো মারতে পারে না, সে যেখানেই হোক। তাহলে স্ট্রাইক মারার জায়গা যখন সে ইউটিউব থেকে পেয়েছে তাই সে স্ট্রাইক মেরেছে, আর যাকে স্ট্রাইক মেরেছে তারও বলার আছে, কারণ স্ট্রাইক মারলেই তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে আলোচনা করতে বসে যায়। তাহলে হাজার হাজার ভিডিও এখন ম্যান্ডির নামে নামবে, এটাই তো স্বাভাবিক, সেটা কেন মেনে নিতে পারছে না আমি তো বুঝে পেলাম না। বাই দা ওয়ে, বক্তব্য হচ্ছে যে আগে আগে কি করে ম্যান্ডি, সেটা কি কি স্টেপ নিয়েছে, কি কি করেছে সেটা দেখবে আর কি, আগে আগে কি হয়েছে। তো ভালো কথা, তো এই স্টেপ নেওয়া নেই তো অনেককেই দেখলাম এই বোতল যে এখন বলছে কি নিয়েছে, হ্যানা নিয়েছে, সেই বোতল কি বলেছিল একটা সময়, এইসব বেকার করা, এই যে স্টেপ নেওয়া নেই এগুলো বেকার করা, দু তরফের পয়সা খরচা হয়, ফালতু মানে ওই ভিডিওগুলোকে প্রাইভেট করতে বলা হয়, টেক ডাউন করতে বলা হয়, আলটিমেটলি আর কিছু হয় না, 2-1 মাস পর আবার তারা ভিডিও করতে শুরু করে। তো তো নিজেই বলেছিল, আজকের বলছে কি ব্যবস্থা নিয়েছে দেখো, আগে আগে হোতায় ক্যা, থ্রেট ওকে দিয়ে দেওয়ানো হয়েছে। দেখো ওর আমি দোষ দেখি না, ও তো দালালি খাটতেই বসেছে, তাহলে ম্যান্ডি যেগুলো বলতে চাইছে সেগুলো ওকে দিয়ে বলাচ্ছে, ম্যান্ডি নিজের চ্যানেলে না বলে ওকে দিয়ে বলাচ্ছে যে থ্রেড দাও, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, হ্যানা হয়েছে থানা হয়েছে, বুঝতে পেরেছ, তাই থ্রেড দিচ্ছে। আচ্ছা বাই দা ওয়ে, এখন বলছে আমার হাজব্যান্ড আমার পুরো সংসার চালানোর ক্ষমতা রাখে, প্রথম। আচ্ছা, এবার আমার বক্তব্য, যার হাজব্যান্ড সংসার চালানোর ক্ষমতা রাখে তার বউ এসে ওয়াইটি প্ল্যাটফর্মে বলতে পারে যে আমার বরের টাকায় জল গরমও হয় না? যদি সত্যি তোমার বর সংসার চালানোর ক্ষমতা রাখে, তাহলে তোমার বরের টাকায় জল গরম হয় না, এই কথাটা তুমি তাহলে বলেছো, কোনটা ভুল? কোনটা বলবো? আরে আমার বরের টাকায় জল গরম হয় না কখন বলবো? যখন আমার বরের টাকায় আমার সংসার চলবে না, তখনই তো আমি বলবো যে আমার বরের টাকায় আমার জল গরম হয় না। তাহলে তোমার বরের টাকায় যদি তোমার রীতিমতো সংসার চলে, তাহলে তুমি ভাই এসে বলবে আমার বরের টাকায় জল গরম হয় না, তাহলে এটা এটা কিরকম? বরকে যে আমি এইভাবে অপমানটা করলাম কেন? আমার বরের টাকায় তোমার সংসার চলে, তাহলে এই কথাটার মানে বলা মানেটা কি? আচ্ছা, তারপরে বলছে বর আমারও কাজে যায়, আমারও বর কাজে যায়, কাজে গেলে আমি এরম ব্যবহার করি না যে এই দেরি হলো অমুক হলো। প্রথম কথা হচ্ছে আমার বর, অনেকের বর, তারা সব অফিসিয়াল ডিউটি করে, জব করে, ঠিক আছে, কোথাও না কোথাও, সে কোম্পানিতে হোক বা এতে হোক, প্রাইভেটে হোক, সরকারি হোক, যাই হোক, জব করে। তো জবে প্রতিদিন যেতেও হবে, ছুটির দিন বাড়িতে থাকবে, প্রতিদিন যেতেই হবে এবং প্রতিদিন একটা টাইম পর্যন্ত থাকতে হবে, তারপরেই ছুটি হতে পারবে। এরকম নয় একটা নির্দিষ্ট জবে কোনো মানে তার ইচ্ছা মতো করা যাবে, কারণ জব মানে কি? চাকরি, চাকরি মানে কি বলে কি? চাকর, ঠিক আছে, সে সরকারি চাকর হোক, প্রাইভেট চাকর হোক, চাকর মানে কারোর না কারোর জায়গাতে কাজ করে। তো টাইমটা তো তাকে সেই ভাবেই মানতে হবে, সেখানে কোনো মনমানির জায়গা আছে? সেখানে কোনো মানে আপনারা বলুন না যাদের হাজব্যান্ডরা চাকরি করে তাদের মনমানির জায়গা আছে? শীত গ্রীষ্ম বর্ষা মনমানির জায়গা আছে? হ্যাঁ, অফিসিয়াল যে ছুটিগুলো ডিক্লিয়ার করে যার যেরকম ছুটি, সেই ছুটিগুলো তারা পাবে। তারা তো সেলফ এমপ্লয়েড নয়, তারা তো চাকুরিরতা। তাহলে তারা যদি জব করে, তাহলে যেখানে জব করে সেই রুলস রেগুলেশন, সে নির্দিষ্ট সময় সব মানতে হবে। তাহলে ওর বরের সঙ্গে কি করে ও মারুর বরের তুলনা করছে? কারণ মারুর বর কোনো জব করে না, মারুর বর একটা দোকান আছে, সেখানে ও সেলফ এমপ্লয়েড, মানে লোকের কাজ ও করে দেয়, তার জন্য কোনো শিডিউল বাধা নেই। ও যদি মনে করে বিকেল 4টে যাবে, রাত্রির 11টা-12টায় আসবে, আসতে পারে, আবার সন্ধ্যে 7টায় আসবে, আসতে পারে, কাজ থাকলে কাজ করবে, কাজ না থাকলে কাজ চলে আসবে, কারণ ও কোথাও জব করে না। ওর বাপের একটা দোকান আছে, সেই দোকানটা, যদিও মারু বলেছিল ওর বড়ের দোকান, কিন্তু না, আমার বিশ্বাস না ওটা বাপেরই দোকান। তো সেই বাপের দোকানে ও ইলেকট্রিকের সব কিছু সারা, ইলেকট্রিশিয়ান। তো তাদের কি স্পেসিফিক টাইমের ব্যাপার আছে? তাহলে কোথায় কি মানে মারুর সঙ্গে যে এই বোতল নিজের তুলনা করতে পারছে কেন? বোতলের বরের চাকরি আর মারুর বরের যে কাজ এক না তো? বোতলের বর তো একটা নির্দিষ্ট জায়গায় কাজ করে, তার তো ওরকম রাত যাই বাজুক সেরকমই ডিউটি করতে হবে, আর সেখানে কেঁদে কোনো লাভ নেই। তাহলে বর বলবে যে আমি তাহলে চাকরি ছেড়ে বসি, তুমি তাহলে আমায় খাওয়াও পড়াও, তাই তো বলবে। কি আশ্চর্য! আর মারুর ব্যাপারটা কি? মারুর ব্যাপারটা, মারুর বর
ওরকম নির্দিষ্ট কোনো কাজ করে না। মারুর বরের দোকানে মানে বাবার দোকানে যায়, সেখানে গিয়ে ওই সব ইলেকট্রিকের যেসব সরঞ্জাম সেগুলো সারানোর ব্যাপার থাকে। যদি দুটো পাখা সারানোর থাকে তাহলে একটু বেশি সময় লাগবে, যদি একটাও কাজ না আসে তাহলে কোনো সময় লাগবে না, বসে থেকে থেকে চলে আসবে। তাহলে এই দুটো কি মেলানো যায়? এই তুলনা করতে শুরু করেছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ওর পরিস্থিতি আর মারুর পরিস্থিতি এক নয়। ও যেই বাড়িটাতে থাকে সেখানে উপরে কিন্তু ওর মানে হাজব্যান্ডের বাবা মা থাকেন, ও নিচে থাকে, সঙ্গে একটা পোষ্য থাকে, ঠিক আছে? তো ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? কিন্তু মারুর কি ব্যাপার? মারুর ব্যাপারটা, মারু যে বাড়িতে থাকে সে একা থাকে, সেখানে কিন্তু না তার শ্বশুর শাশুড়ি থাকে না তো অন্য কেউ থাকে। তাহলে ওখানে বরকে মিস করাটা স্বাভাবিক ব্যাপার, যত রাত্রির হবে তত, ঠিক আছে? এবার কতক্ষণ ইউটিউব দেখবে, কতক্ষণ এই করবে, কতক্ষণ একা থাকবে, তো একাকিত্ব গ্রাস করে। আর এই সময় যখন প্রেগনেন্সি থাকে তখন ফ্রাস্ট্রেটেড, একাকিত্ব, মুড সুইং এগুলো নর্মাল ব্যাপার। বোতল তো সুস্থ স্বাভাবিক জায়গায় রয়েছে, বোতলের কি এখন কিছু শুনছো ওয়া ওয়া? না তো। তাহলে বোতলের যদি ওইটা না হয়, তাহলে বোতলের কন্ডিশন আর মারুর কন্ডিশন কি এক জায়গায়? কি আশ্চর্য তুলনা কেন করছে? এবার মারু অতি নাটকীয়তা দেখায় যে তুমি আসছো না, আমার কারো লাগছে, কখন আসবে, হ্যাঁ একটু নাটকীয়তা দেখায়। তো ব্লগাররা তো এরকম নাটক করেই চলে, ঠিক আছে? মারু যতটা না ওর বরকে মিস করে, আদিক্ষেতা, একটু শুকনো পিরিত, এগুলো ইউটিউবের প্ল্যাটফর্মে এসে একটু বেশি দেখায়, একটু শো অফ দেখায়, যে দেখায় কত বন্ডিং, এটা তো দেখাতেই হয়, পাবলিকালি এটা দেখাতেই হয়। আর তার জন্য দেখায়, আর তার জন্যই ওর বলে। তো সেদিনকে দেখলাম মারুর বর 11:15 ঢুকেছে। তো স্বাভাবিক ব্যাপার, এত রাত হলে তো বলবেই, কারণ তোমার নিজস্ব দোকান, সেই দোকানে তুমি এত রাত্রির পর্যন্ত কি করছো? এত রাত্রির হলে আমি যেহেতু একা থাকি, এটা স্বাভাবিক ব্যাপার, এটা তো বলবেই, সেই জন্য বলেছে। তার জন্য আবার মারুর বর বলেছে আমি বাবাকে বলে এসছি পরের দিন যাব না, একটু তোমাকে সময় দেব, ঠিক আছে? তো এই দুটোর কি তুলনা হয়? কখনো তুলনা হয় না। তো যাই হোক, এইবার শুনছি যে মারুর লাইভে নাকি কেউ একজন ক্রিয়েটার গিয়ে বলেছে তুমি একটা গডনগর থেকে কাজের লোক নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা, একটা গডনগর মানে যে কোনো জায়গা, গডনগর বলে না, যে কোনো জায়গায় কোনো একটা স্পেসিফিক মানুষই থাকে তা তো না, প্রচুর মানুষ থাকে। তাহলে কেউ যদি বলে ওই জায়গা থেকে একটা কাজের লোক নিয়ে আসো, তাহলে আমি কেন গায়ে মাখছি? হ্যাঁ, গায়ে মেখে আবার বলা হচ্ছে মারু তোর অকাত আছে আমাকে কাজের লোক রাখা। আরে মারু তো বলেনি যে আমি কাজের লোক রাখবো, আমি ওখান থেকে কাজের লোক নিয়ে আসবো, হ্যাঁ না তা না, মারু তো বলেনি, ঠিক আছে? তাহলে মারুর অকাতের তুলনা এখানে কেন হচ্ছে? যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে সেটা তো তার দায়, মারুর তো দায় না। ও দেখছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কোনো মানে ভিউয়ার্স যাদের যা হবে তাদের প্রত্যেকের কথা ও মারুকে থ্রো করছে, মানে বুঝতে পারছো? সব দায়টা মারুর। আমি তো বুঝে পাই না এবার কি। মারু তখন মিটমিট করে হাসছিল। তো এরকম কথা যদি আমার লাইভে কেউ বলে, কেন বললে, এরকম বলবো না হেসে ফেলবো? এই কথাটা বললে হেসে ফেলবো, নাকি এই কেন বললে, কেন বললে বলবো? আচ্ছা, এইবার ও বলছে মারু তাকে দালাল রেখেছে, ঠিক আছে? ওর কাছে কি প্রমাণ আছে? মারুর সঙ্গে কি ওনার যোগাযোগ আছে? এটা ওনার কাছে প্রমাণ আছে? মানে বোতলের কাছে প্রমাণ আছে যে ওই যার কথা বলছে তার সঙ্গে মারুর রীতিমতো যোগাযোগ আছে, কথা আছে, কথোপকথন হয়, বা সব কিছু মারু যা বলে তিনি তাই করেন, ওর মতো চাটেন, এরকম কি কোনো প্রমাণ আছে? নেই তো। তাহলে কি করে মারুর দালাল বলছে? আমি তো বুঝে পাই না। দালালি করতে গেলে তার সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখতে হবে, প্লাস তার চেটেক করতে হবে। তো এখানে কি হচ্ছে? তো মারুর সঙ্গে যে ওর যোগাযোগ আছে সেই প্রমাণটাও দিক, যে হ্যাঁ ওনার সঙ্গে মানুষ যোগাযোগ আছে তাই জন্য ও বলছে কথাটা। আশ্চর্য লাগে। তো যাই হোক, এইবার আমার একটা হাসি পায়। বলছে ওর যে বরের সঙ্গে দুবার সম্পর্ক ভেঙে গেছিল, মানে ওর বর চলে গেছিল, ওকে হ্যাটা করতো, তারপরে যে ফিরে এসেছে সেটা ওর জন্য ও হোল্ড করে রেখেছিল মারুকে। মারুকে বলেছিল তুই ফেউয়ের মতো গিয়ে ফোন টোন করবি না, ওর ক্রেডিট। আচ্ছা তোমরা চিন্তা করো, এই বিয়ের সময় দেখবে খুব ভালো যদি সম্বন্ধ পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ পায় কোনো ওই ঘটকের দ্বারা, কেউ কোনোদিন সুনাম করে না যে এই ঘটকের জন্য আমাদের ভালো পেয়েছি, তাহলে না কপাল ভালো বলে পেয়েছি। আর যেই দেখবে কোনো খারাপ পাত্রপাত্রীর সঙ্গে সম্বন্ধ হয়, কোনো কারণে যদি সাফার করে, তখন ওই ঘটককে ধরে টেনে নিয়ে আসে যে তুমি কি আমাদের জীবনে বিষ ঢোকালে, এরকম বলতে থাকে।
তো ঘটককে আজ পর্যন্ত কেউ পাত্তা দিয়েছে? তো এখানে তো বোতল ঘটকের কাজ করেছে, মানে যে হোল্ড করে রেখেছে, যেতে দেয়নি। তো ঘটকালি করেছে বিয়ের সময়, আনার সময়, তেনার সময়। তো ওকে কেউ পাত্তা দেবে? ঘটকদের সবাই এরকমই লাথ মারে, তুই লাথ খেয়েছিস ওই জন্যে, এটা আবার বলার কি আছে? আচ্ছা, এইবার কি বলছে, ওর জন্য রেজিস্ট্রি হলো, ওর জন্য ও ফটো তুলে দিল, ওর কাপড় পরে মানে সেই অন্নপ্রাশনে ভাত উঠিয়ে নেবে, ওর কাপড় পরে কি বিয়ের রেজিস্ট্রি হয়েছে। আচ্ছা, কাপড়টা ও কি দিয়েছিল নিশ্চয়ই, হ্যাঁ, মানে যে হ্যাঁ তুই পরে রেজিস্ট্রি কর। তো সেই আমাকে কাপড় দিয়েছিল, মানে আমি চিরকৃতজ্ঞ থাকবো তার প্রতি। কি আশ্চর্য বাবারে! আচ্ছা, তারপরে এত তোর সৎসাহস, তোর বলার ছিল না যে তুই ওইখানে প্রেজেন্ট ছিলিস? যখন সবাই বলছিল যে তুই প্রেজেন্ট ছিলিস, তখন তুই স্পিকটি নট হয়েছিলিস। তারপরে যখন জ্বালা পড়েছে তখন আমি ছিলাম ওইখানে, হ্যাঁ আমি ছিলাম, তাই না? আচ্ছা, এবার বলছে যার দৌলতে আজকের মারুর এই পরিচিতি, মারুর এই ফিল্ড, তাকে বলছে অলক্ষী, আর মারু চুপ করে আছে। তো মারু কি ওখানে চিৎকার করবে, এই তুমি কেন অলক্ষী বললে? কেন বলবে? মারু সেই কমেন্টগুলোকে ইগনোর করেছে, আর আমি তো মনে করি ইগনোর করা হচ্ছে বেস্ট পলিসি। কে কার মতো কি বলছে না বলছে সবেতে তো আমার মাথা ঘামিয়ে লাভ নেই। পাবলিক অনেক কথা বলবে, আমি কি সেটাতে কোনো রকম কিছু বলেছি? তা তো না। তাহলে আমি তো বলিনি অলক্ষী, আমি তো কিছু বলিনি, তাহলে ওর কেন দায় রাখবে? এবার কথাটা হচ্ছে, হ্যাঁ, এই যে মারুর চ্যানেলের পুরো অস্তিত্ব অবশ্যই ম্যান্ডুর জন্য তৈরি হয়েছে, কিন্তু ম্যান্ডুও কি মারুর থেকে কোনো ফেভার নেয়নি? সেই সময় মারুর ছাড়া কারোর কাছে ম্যান্ডু থাকতে গিয়েছিল? তখন তো মানে মানে ম্যান্ডির বাবার বাড়ি ছিল, হ্যাঁ, এ ছিল, ও ছিল, কারোর কাছে থাকতে গেছিল? ম্যান্ডি কেন তার মেয়ে নিয়ে মারুর বাড়ি থাকতে গেছিল? এইটা আগে বলো তো। তাহলে মারুর থেকেও কোনো ফেভার নেয়নি? মারুর থেকেও ফেভার নিয়েছে, মানে সব কিছুই কিন্তু হিসেব বরাবর। মারুর থেকে, মারুর মায়ের থেকেও ফেভার নিয়েছে। একটা মেয়ে ওদের বাড়িতে গিয়ে থাকবে কেন? তার নিজস্ব বাড়ি ছেড়ে চলে যাবে, ভাড়া বাড়ি থাকবে, তার নিজস্ব বাড়ি ছেড়ে চলে যাবে, বাপের বাড়ি গিয়ে থাকবে, ওটাও তো ওরই নামের বাড়ি। সেগুলো না থেকে ও কেন মারুর বাড়িতে গিয়েছিল? তোয়া তোয়া যত্ন পাওয়ার জন্যই তো গিয়েছিল, তাই না? আর যেই দেখেছে মারুর মা অপারেশন হচ্ছে, জানে এবার খেটে খেতে হবে, দেনান দেন মানে সুসুর করে পালিয়ে এসেছে। ম্যান্ডুর কথা বলছি। তাহলে এই যে ম্যান্ডুর জন্যই মারুর চ্যানেল, নো ডাউট। কিন্তু মারুও কি ম্যান্ডুর জন্য কিছু করেনি? চ্যানেলটার জন্য কিচ্ছু করেনি। মারুও তো ম্যান্ডুর জন্য ওইগুলো করেছে, সমস্ত কিছু ওর সহ্য করেছে। ম্যান্ডুকেও তো তার জন্য, মানে মারুকেও তো তার জন্য শুনতে হয়েছে। ম্যান্ডুর ওই সময় ওই পজিশানে ম্যান্ডুকে কেউ রাখতো? কেউ কোনো ভদ্রলোকের বাড়িতে রাখতো না। তাহলে মারুরাও রেখেছে, স্বার্থে রেখেছে। তো দুজনেরই স্বার্থ ছিল, তাই স্বার্থ চরিতার্থ করার জন্য ও মারুর বাড়ি গেছিল, আর মারুও স্বার্থ চরিতার্থ করার জন্য ম্যান্ডুকে রেখেছিল। তো হিসেব বরাবর। শুধু তো মারু শুধু পেয়ে গেছে আর ম্যান্ডু কিচ্ছু পায়নি, তা তো নয়। আচ্ছা, এইবার বলা হচ্ছে সেই 15,000 টাকা ম্যান্ডুর মা, মারুর মাকে ম্যান্ডু দিয়েছিল 15,000 টাকা, অপারেশন করার সময় ধার দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তো সেই ধারটা ধরে নাও এমনিই দিয়েছিল, ঠিক আছে? তো হ্যাঁ, একদম ঠিক কথা, যখন কেউ ধার দেয় সেটা তো সত্যি খুব সেই সময়ের অনেক কাজের। হ্যাঁ, আমার মনে হয় এই ধারটা মারু এবং মারুর মায়ের, যার হোক, মিটিয়ে দেওয়া উচিত। কারোর ধার কেন নেব আর কারোর ধার কেন শোধ করব না? এই শোধ না করার অভ্যেসটা খুব খারাপ। এটা মারু এবং মারুর মায়ের দুজনেরই অভ্যেস খারাপ। কারণ এই 15,000 টাকা যেটা নিয়েছিল, সেই 15,000 টাকা 2,000, 3,000, 5,000 করে দিলে কিন্তু এতদিনে শোধ হয়ে যেত। তাহলে এই ধারটা অবশ্যই শোধ করার, কারণ আজকের পর্যন্ত অন্য একটা দালাল, ম্যান্ডির দালাল এসে তাদেরকে শোনাচ্ছে। তো এই টাকাটা কেন ওরা দেয়নি? ওরা টাকাটা দিয়ে দিলে তো এটা শোনাতো না, তাই না? শোনাতে পারতো না, ঠিক আছে? এখনও শুনিয়ে যাচ্ছে। অথচ কিন্তু এই মধু আন্টির সঙ্গে ওর কথা হয়, আলাপ আলোচনা হয়। আজকের ও বলছে বেইমানের বাচ্চা বেইমান, বেইমানের বাচ্চা বেইমান। তাহলে ও কিন্তু মধু আন্টিকে গালাগালিটা দিল বেইমান, কারণ ও বললো বেইমানের বাচ্চা বেইমান, মানে মারুকে বলল। তাহলে বেইমানের বাচ্চা মানে মারু যদি বেইমানের বাচ্চা হয়, তাহলে বেইমানটা কে? মধু আন্টি। আর তারপরে আবার বলে ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে। মানে আমি বুঝে পাই না, এদেরকে এইভাবে অপমান করার পর এরা আবার কি করে সম্পর্ক রাখে? লজ্জা হয় না আপনাদের? আপনাকে ডাইরেক্টলি বেইমান বলছে, আপনার মেয়েকে বেইমানের বাচ্চা বলছে, আর আপনারা আবার এদের সঙ্গে সম্পর্ক রাখেন? ধিক্কার আপনাদের। যাই হোক, এবার ও বলছে যে ম্যান্ডু কত কি করেছে,
কত কি ওর জন্য হেল্প করেছে, ওকে ওর কমেন্ট বক্সে অলক্ষী বলছে, ও চুপ করে সেটা মজা নিচ্ছে। তো মজা নেওয়ার কি আছে, ও কী করে জানলো মজা নিচ্ছে? সেগুলো কেন ও ডিলিট করবে? যে যার মতো কমেন্ট করেছে ওর রেখে দিয়েছে, ওর দায় সেটা নয়, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি কেউ কারোর চ্যানেল দাঁড় করিয়ে দেয় তাহলে সারা জীবন ধরে তার মানে কৃতজ্ঞতা স্বীকার করে যেতে হবে, হ্যাঁ ও করেছিল বলে তাই আমি খেতে পাচ্ছি। আচ্ছা, ম্যান্ডুর আগে যখন মারুর সঙ্গে ছমছমিয়ার সম্পর্ক ছিল, তখন তো মারু মনে হয় না কোনো চ্যানেল ফ্যানেল খুলেছিল, তাহলে ওদের সম্পর্ক তো ওরকমই ছিল। তাহলে যদি এই যে মারু যদি এই চ্যানেল না করতো, তাহলে কি ও ছমছমিয়ার সঙ্গে ওর প্রেমটা হতো না? হয়েছিল তো। এবার বিয়ে হতো কি হতো না আলাদা কথা, তবে হ্যাঁ এই চ্যানেলটা যে ভরসা ছিল আর সেই লোভেই যে ছমছমিয়া মারুকে অ্যাকসেপ্ট করেছে, এটা নো ডাউট, এটা আমি মানি। কারণ ছমছমিয়ার সেই এলেম নেই, মারুর চ্যানেল শুদ্ধ দেখেই কিন্তু ছমছমিয়া ওকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু মারুও তো তার চ্যানেলের জন্য তারপরে খেটেছে। হ্যাঁ, 60,000 করার মতো ক্যাপেবিলিটি মারুর ছিল না, যদি না ম্যান্ডুর তালবা চাটতো। ম্যান্ডুর তলবা চেটেই আজকের মারু এই জায়গায় এসছে, কিন্তু তারপরে তো তার কন্ট্রিবিউশন। তো আমি ওর তলবা চেটে এসছি বলে সারা জীবন ধরে কৃতজ্ঞতা দেখাতে হবে? তাও তো মারু ওদের বাড়িতে গিয়ে বাথরুম পরিষ্কার করা থেকে ওর বাচ্চাকে দেখা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছিল, করে না আবার কি? তারপরে ওরা ওদের সঙ্গে ওর সম্পর্ক। এবার যদি কেউ মনে করে ওর বরের সঙ্গে ওর সম্পর্ক খারাপ, মানে ওই ম্যান্ডুর সঙ্গে ব্যাপারটা হয়েছে বলে বরকে ভুলে ওদের এ করতে হবে, সেটা তো কখনো সম্ভব নয়। আচ্ছা, এইবার বলছে যে ছমছমি আর এত বড় বড় কথা যদি বা হতো আর হবে না। ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। কারণ তুই নিজের থেকে গেছিলিস ওদের বাড়িতে, নিজের থেকে গিয়ে ওর সঙ্গে পিদলামো দেখাতে গেছিলিস, কি না তোর ভালোবাসা। তারপরে তোর ভালোবাসা মুরগি পোষা হয়ে গেল, তুই এসে আবার হাউমাউ করতে বসে গেলি, এই হয়েছে ওই হয়েছে। তুই যদি বলিস তাহলে ভালো, না হলে আমি বলে দেবো। হ্যাঁ, তোর তো ইন্টেনশনটাই এটা ছিল যে তোকে যারা ভিউয়ার্সরা ঝাড় দিচ্ছে তুই তাদেরকে এটা বল যে মারু আমার সঙ্গে কথা বলেছে, আমি যেমনি বলেছি আমার সঙ্গে কথা বলেছে, অর্থাৎ আমাকে কেন ঝাড় দিচ্ছ, ওকেও ঝাড় দাও, এটাই তো তোর ইন্টারেস্ট ছিল। তাহলে তুমি এসে তুমি নিজেই ফোন করবে, নিজেই ভিডিও কল করবে, নিজেই তার বাড়ি চলে যাবে, তারপরে বলবে আমার সঙ্গে তো কথা হয়েছিল। তোমার কথাটা কীরকম? মারু তো তোকে যেচে পড়ে ফোন করেনি, তুই তো যেচে পড়ে প্রথম ফোন করেছিস। তো বেইমানদের তুই ফোন করেছিলিস কেন? তুই ফোন করে তার ভালোর জন্য দায়টা সে নেবে, তোরা তো দায় কিসের? সে তো বেইমান, তার সঙ্গে তো তোর জীবনেও কথা হবে না বলেছে। তাহলে সেই জায়গা থেকে তুই আবার ফোন করেছিলিস কেন? অসভ্য কোথাকারে। ফোন করবি, ভিডিও কলিং করবি, তার বাড়ি চলে যাবি, তারপর বলে আমার সঙ্গে কথা হয় সেটা লোককে জানাও কেন রে? তুই তো ইচ্ছে করে যাস এগুলো সম্পর্ক তৈরি করে নাটক করে ভিতরে খবর নিবি বলে। ওরা বুঝতে পেরে তোকে লাথ মেরেছে, ব্যাস জ্বালা ফেটে যাচ্ছে, প্রত্যেক দিন বসে পড়ছে। এত অসভ্য মেয়ে ছেলে কোথাকার একটা। তো যাই হোক ভিউয়ার্স, হ্যাঁ এর নাটক সমানে আছে। এদের বক্তব্য হচ্ছে এরা প্রচুর উপকার করেছে মারুকে, সারা জীবন মারুকে ওদের পায়ের তলায় পড়ে থাকতে হবে, ওদেরকে চাটতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের যে পাত্তা দেয়নি, খুব ঝাল লেগেছে। ওদেরকে যে কন্টেন্ট করতে দেবে না ওর প্রেগনেন্সির ব্যাপারটাতে, সেটাতে খুব ঝাল লেগেছে। আর ওই জ্বালাতে ছটপট করছে দুজনেই, আর তার জন্যই ওকে নিয়ে এরকম ভিডিও করেছে। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।